সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। বসন্ত টেলিভিশনের নিয়মিত আলোচনা অনুষ্ঠান এস.এ.ও ফাউন্ডেশন পজিটিভ বাংলাদেশে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শিবির আহমদ উসমানী। অপার সম্ভাবনাময় আমাদের এই বাংলাদেশ। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের পর একটি কত বিকৃত দেশ থেকে আজ আমরা উন্নয়নশীল দেশের পথে। যে জাতি স্বাধীনতার জন্য 30 লক্ষ জীবন বিসর্জন দিতে পারে, সে জাতি নিজেদের কোনো তৎপরতার মাধ্যমে দেশকে নিয়ে যাচ্ছে এক অনন্য সফলতায়। বাংলাদেশের 2/3 তরুণ। এই তরুণদের অনেককে নিয়ে নেতিবাচক অনেক গল্প আমরা শুনেছি, কিন্তু এর বাইরে অপ্রতিরোধ্য এক বিশাল তরুণ প্রজন্ম রয়েছে, যা দেশের জন্য, দেশের মানুষের জন্য নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছে। দেশকে বিশ্বের বুকে গর্বিত শিখরে পৌঁছে দিচ্ছে, বদলে দিচ্ছে বাংলাদেশকে। মেধা, যোগ্যতা ও কর্মগুণে তারা চমকে দিয়েছে বিশ্ববাসীকে। এদেশের তরুণরা নিজেদেরকে শুধুমাত্র চাকরির শৃঙ্খলায় আবদ্ধ করতে চায় না, তারা নিজেরা উদ্যোক্তা হওয়ার মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে চাকরির বাজার সৃষ্টি করছে। পজিটিভ বাংলাদেশ আমরা এমন সম্ভাবনাময় বিষয় তুলে ধরতে চাই। এসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন সফল সংগঠক, সিলেট বাইকিং কমিউনিটির প্রতিষ্ঠাতা শাহিদ জামান। আপনাকে বসন্ত টেলিভিশন ও এস.এ.ও ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগতম। আপনাকেও স্বাগতম। ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমাদের অনুষ্ঠানটি বসন্ত টেলিভিশন ছাড়াও একযোগে প্রচারিত হচ্ছে ফেসবুক ও ইউটিউবে। ফেসবুকে আমাদের অনুষ্ঠানটি দেখতে ভিজিট করতে পারেন facebook.com/বসন্ত টেলিভিশন, আর ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube/বসন্ত টেলিভিশন। দর্শক মন্ডলী, আমরা চলে যাচ্ছি এখন আমাদের মূল আলোচনায়। জি, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আসলে আপনাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি বসন্ত টেলিভিশনের পক্ষ থেকে। প্রথমে আমরা জানতে চাইবো আপনার পরিচয়। আমি শাহিদ জামান, সিলেট বাইকিং কমিউনিটির প্রধান সমন্বয়ক। আমার সাথে আরো আমার ক্লাবের আরো যারা অ্যাডমিন আছে, সবাই মিলে আমরা এই সিলেট বাইকিং কমিউনিটির চিন্তা ভাবনাটা মাথায় আসে। ওই চিন্তা ভাবনা থেকে প্রচলিত যে ধারণা বাইকিং সম্পর্কে, ওইটাকে বদলে দিতেই আমরা মূলত এই কমিউনিটি গঠন করি। ধন্যবাদ। আসলে আমরা দেখতে পাচ্ছি কি জানি যে যারা বাইক চালায় খুব দ্রুত গতিতে চালায় এবং বাইক চালানোর মাধ্যমে তার যে শখের জিনিসটা, কিন্তু তার জীবন চলে যাচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে বাইকের যে বিষয়টা, সেটা হচ্ছে বাইকের যে থ্রটল, এটা কিন্তু বাইকারের হাতে। বাইকার যদি এটাকে নিয়ন্ত্রণ করতে পারে এবং সুস্থ মাথায় পরিবারের কথা চিন্তা করে বাইক চালায়, তাহলে অনেকাংশেই এই দুর্ঘটনাগুলো রোধ করতে পারে। তারপরে হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে প্রপার ট্রেন আপ না নিয়ে দেখা যাচ্ছে বাপ চাচার বাইক বা আত্মীয় স্বজনের বাইক রিকোয়েস্ট করে ফুসলিয়ে বাইকটা নিয়ে রোডে চলে যাচ্ছে, চালানোতে চলে যাচ্ছে, যার কারণে ট্রেন আপ না থাকার কারণে দুর্ঘটনাগুলো বেশি বাড়ছে। আর হচ্ছে আপনার আমাদের দেশের যে সড়কে বেশিরভাগ মানুষের সড়ক পারাপারে একটু দায়িত্বহীনতা থাকে। তারা এগুলা প্রপার জেব্রা ক্রসিং, দেখা যাচ্ছে 100-200 ফুটের ভিতরে জেব্রা ক্রসিং রয়েছে, কিন্তু এগুলা মেনটেন না করে সরাসরি রুট পার হয়ে যায়। তারপরে দেখবেন যে মূলত বাইকার বা গাড়ির চালক অন্যান্য যারা রয়েছেন, মোটামুটি সবাই ড্রাইভিং লাইসেন্সের একটা ব্যবস্থা আছে, কিন্তু রিক্সা বা থ্রি হুইলার যে বিষয়গুলো, রিক্সা, টমটম, এগুলার কোনো ড্রাইভিং লাইসেন্স নেই এবং বাধ্যবাধকতা নেই। তারা হুট করে রিক্সা নিয়ে নিল আর হচ্ছে দরিদ্রতার দোহাই দিয়ে রোডে নেমে গেল। তারা কিভাবে রোডে টার্ন করতে হবে, কোন জায়গায় ঘোরাতে হবে, এগুলো প্রপারলি জানে না, যার ফলে আমরা বাইকাররা বেশিরভাগ অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই তাদের কাছে। আরো বিভিন্ন কারণ রয়েছে মূলত অ্যাক্সিডেন্টের। আচ্ছা, আমরা সম্প্রতি যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি ছিল, সে ভর্তিতে দেখলাম আপনাদের বাইকিং কমিউনিটি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই বিষয়ে আমরা একটু বিস্তারিত জানতে চাই। এইটা কিভাবে
মাথায় আসলো, বা এটা কিভাবে আপনারা কিভাবে করলেন, একটু কাইন্ডলি তো বলতেন। এটা মূলত এই বছরের এইচএসসি পরীক্ষার সময় আমাদের সিলেটে সিএনজি শ্রমিকরা একটা ধর্মঘটের ডাক দিয়েছিল, আপনারা হয়তো দেখেছেন। তো এই ধর্মঘটের ডাক দেওয়াতে দেখা গেছে যে অনেক স্টুডেন্ট বা সাধারণ মানুষ তারা অনেক ভোগান্তিতে পড়েছিল। তো আমাদের ফেসবুক যে আমাদের গ্রুপ সিলেট বাইকিং কমিউনিটি, ওই গ্রুপে অনেক ছাত্ররা পোস্ট করেছিল যে বাইকাররা সহযোগিতা করতে পারে কিনা। তারপর আরেকটা সামাজিক সংগঠন আছে বুস্টার্সের সার্জেন্ট ফাহাদ ভাই, উনিও মানে এই ব্যাপারে আমাদেরকে জানাইছিল যে যেহেতু কালকে সিএনজি ধর্মঘট, তাইলে আমরা তোমাদের যে বাইকাররা আছে তোমরা চাইলে কিছু করতে পারো। তখন আমরা ফেসবুকে পোস্ট করি যে আমাদের সিলেট শহরে যারা বাইকাররা আছেন তারা যদি সকালে পরীক্ষার টাইমে যত ছাত্রছাত্রী থাকবে চেষ্টা করবেন যে তাদেরকে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দিতে, কারণ সিএনজি ধর্মঘট হওয়াতে একটু ট্রাফিক বেড়ে যাবে। তারপর ওই ধারণা থেকে মোটামুটি আমরা আশানুরূপ একটা সফলতা পাই। দেখা যায় আমাদের মানে বাইকাররা বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে নিয়ে কেন্দ্রে পৌঁছে দেয়, গ্রুপে সেলফি পোস্ট করে, মানে ওইটা থেকে আমরা আসলে উজ্জীবিত হই। তারপর এই যখন শাহজালাল ইউনিভার্সিটির প্রোগ্রামটা করে ভর্তি পরীক্ষা, মূলত আমরা সিলেটিরা বা সিলেট মেহমান বা আতিথেয়তা একটু বেশি করি সবাইকে। তো ওই ধারণা থেকে আমাদের আসে যে যেহেতু বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট আসবে, বাইরের স্টুডেন্ট আসবে, তারা যদি এসে দেখে যে আমাদের সিলেটের আন্তরিকতাটা একটু বেশি, তো ওই ধারণা নিয়েই আমরা মূলত বুস্টার্স একটা সংগঠন এবং আমরা দুইটা সংগঠন মিলে এই উদ্যোগটা নেই। আমরা আমাদের যারা বাইকার আছে মূলত আমাদের সাথে রাইড করে ট্যুর দেয়, তারা মূলত যে বাইকিং যে রুলস ট্রাফিক আইন এগুলো মেনে চলে। তো ওই সুবাদে আমরা সবাইকে জানাই, ফেসবুকে পোস্ট করি, আমরা ভালো সাড়া পাই। প্রায় 300-র কাছাকাছি বাইকার আমাদের কাছে রেজিস্ট্রেশন করে বা তারা ট্যুর দিবে স্বতঃস্ফূর্তভাবে। মানে এই যে আমাদের সিলেটিদের আন্তরিকতা, এটা তখনই প্রকাশ পায়। এবং মানে মূলত এই এইচএসসি পরীক্ষার সময় যে ধর্মঘটটা ছিল, ওইটাতে যে ছাত্রছাত্রীদের ভোগান্তি, ওইটা দূর করতেই আমরা মূলত এই 26 তারিখের এই প্রোগ্রামটা হাতে নিয়েছি। আসলে এটি আমাদের সিলেটকে অনেক গৌরবান্বিত করেছে। জি জি, আমরা সিলেটিরা বরাবরই গৌরবান্বিত। মানে আমরা চাইলে যে কোনো কাজ সার্থকভাবে করতে পারি। অবশ্যই, এটি তার প্রমাণ। আচ্ছা, আপনাদের এই বাইকিং কমিউনিটিতে কতজন সদস্য রয়েছেন? আমাদের কমিউনিটিতে সারা বিশ্বেরই লোকজন রয়েছেন, তার মধ্যে সিলেটের প্রায় 4000 মেম্বার আমাদের আছেন, আর হচ্ছে সারা বাংলাদেশ এবং দেশের বাইরে মিলিয়ে প্রায় 6500 টোটাল মেম্বার এখন আমাদের কমিউনিটিতে। এমনি সাইকেল কতজন চালান, মানে বাইক কতজন ড্রাইভ করেন? মোটামুটি 50% বাইকার বা 80% বলা যায় বাইকার, কারণ সবাই বাইক রিলেটেড যারা এরাই গ্রুপে। আর এছাড়া অন্যান্য যারা আমাদের অ্যাক্টিভিটিস, সামাজিক যে কাজগুলা, এগুলা দেখে আমাদের কমিউনিটির প্রতি তাদের থাকে আর কি। আরেকটা বিষয়, যেহেতু আপনারা যারা বাইক চালায় তাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, আপনারা কি কোনো উদ্যোগ নিতে পারেন যে তাদেরকে কিছু কনসাসনেস মূলক কিছু আপনার ট্রেনিং, যার মাধ্যমে তারা বাইক চালাবে নিয়মিত মেনে, ফলে অ্যাক্সিডেন্টটা কমে আসবে, তার জীবনটা হানিটা কমে আসবে? এরকম কোনো পরিকল্পনা আছে? আমাদের মূলত হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা। যেমন আগে সিলেট শহরে ম্যাক্সিমাম তরুণ হেলমেট ইউজ করতো না, স্টাইলের কথা চিন্তা করতো, তারপর এত দামি বাইক চালাবে, ফেসের কথা চিন্তা করতো, দেখাতে হবে, এই জিনিসটা একটু ধারণা ছিল সবার। তো আমরা ওই ধারণাটাকে বদলে দিয়ে মূলত নো হেলমেট নো রেসপেক্ট, ওইভাবে আমাদের এটা নিয়েছিলাম পদক্ষেপটা। এবং আমাদের গ্রুপের প্রধান শর্তই ছিল যে যারা আমাদের গ্রুপের স্টিকার ইউজ করবে বা আমাদের গ্রুপের সাথে জড়িত হবে, তাদের গাড়িতে স্টিকার আমরা গ্রুপে দিব, তাদের অবশ্যই হেলমেট পরতে হবে। এবং আমরা স্টিকার দেওয়ার সময়ও প্রতিজ্ঞাবদ্ধ করাই যে আপনি কি হেলমেট পরবেন, তাইলে আপনার গাড়িতে আমাদের স্টিকারটা থাকবে। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা 70% সফল। অনেকেই আবার স্টিকার নিয়ে দেখা যায় যে হেলমেট ইউজ করতে চায় না বা কম করে, বাট ম্যাক্সিমাম বেড়েছে এবং সিলেটের এখন প্রায় 90% বাইকারই হেলমেট ইউজ করে। গুড। আচ্ছা, আপনারা তো শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যে কার্যক্রমটা পরিচালনা করেছেন, এটা কি আমাদের যে কৃষি বিশ্ববিদ্যালয়ে হয়তো আগামীতে ভর্তি পরীক্ষা হবে, এটা নিয়ে কি আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে?
যেহেতু আমরা শুরু করেছি, তাই অবশ্যই আমাদের সবগুলা ইয়েতে আমরা সাহায্যের জন্য আমরা চেষ্টা করব। তো আমাদের বাইকাররা আন্তরিক এবং খুবই আন্তরিক, তারা ইনশাল্লাহ আমরা ওই প্রোগ্রামগুলো জানলে এবং আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। আমরা চাই। আচ্ছা, একটা বিষয়, আমাদের বর্তমানে যে গতকালকে থেকে একটি আইন পাশ হয়েছে, যেটা সড়ক পরিবহন আইন 2018, যেটা গতকালকে 1 নভেম্বর এটা কার্যকর হয়েছে। এই বিষয়ে আপনারা যারা বাইক চালান, তাদের কি এই বিষয়ে কোনো মতামত রয়েছে বা কোনো দ্বিমত রয়েছে, বা আইনকে আপনারা কিভাবে নিচ্ছেন? আসলে দেশের যারা উচ্চ পর্যায়ে মেধাবী, তারাই চিন্তা ভাবনা করে আইনটি তৈরি করেছেন। আইনের প্রতি আমরা অবশ্যই শ্রদ্ধা জানাই। যে আইনটা তৈরি করেছেন সেটা মূলত বহির্বিশ্বের সাথে তুলনামূলক মিলে যায়, এবং আমি আশা করি এই আইনের প্রপার প্রয়োগের ফলে অনেকাংশে দুর্ঘটনা এবং সচেতনতা বৃদ্ধি পাবে। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আইনটা ধাপে ধাপে, জরিমানাটার যে পরিমাণ, ওটা ধাপে ধাপে বৃদ্ধি করা উচিত ছিল। কারণ যারা বাইক চালায়, যারা গাড়ি চালায়, বেশিরভাগই মধ্যবিত্ত, মধ্যম আয়ের। তো ওই জন্য আর কি জরিমানাটা ধাপে ধাপে যদি 5 বছরে বা 10 বছরে আস্তে আস্তে করা যেত। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, বিআরটিএ বা বিআরটিসির যে কাজের গাফিলতি, দেখা যাচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স পেতে 3 মাস 6 মাস, গাড়ির কাগজপত্র পেতে 3 মাস 6 মাস এরকম লেগে যায়। তারপরে হয়রানি, একজন মানুষ প্রপার যে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে দেখা যাচ্ছে বেশিরভাগ দালাল ধরতে হয়। ওই জিনিসটা যদি কমিয়ে আনে বা ওইটাতে যদি সরকার প্রপার দৃষ্টিপাত করে যে একজন ভালো বাইকার বা ভালো ড্রাইভার যাতে প্রপারলি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে ড্রাইভিং লাইসেন্সটা পায়, এবং যাতে কোনো দালালের শিকার না হতে হয়, এবং সরকারের ওই খাতে একটু মনিটরিংটা যদি বেশি করেন, তাইলে মনে হয় এই আইনটা কার্যকরে সফল হব আমরা। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে বিআরটিএ যারা লাইসেন্স দেয়, তারা কি প্রপারলি লাইসেন্স দিচ্ছে না? দিচ্ছে, মানে ওই দিকে আরেকটু সরকারের নজরদারি করা প্রয়োজন, যাতে ওই দিকে কেউ দালালে ধরতে না হয়। প্রপার ট্রেনিং করে যাতে ড্রাইভিং লাইসেন্সটা করতে যায় এবং প্রপার ভাবে সরকার নজরদারি রাখবে, তাহলে ওই আইনটা বাস্তবায়নে সফল। আচ্ছা, একটা বিষয় আমি জানতে চাইবো, আপনারা তো এই সোসাইটি নিয়ে কাজ করছেন, যারা ড্রাইভার বা যারা বাইক চালায়, আপনাদের কাছে কি এরকম কোনো অভিযোগ রয়েছে যে বিআরটিতে লাইসেন্স করতে হলে ঘুষ লাগে বা ওপেনলি এই টাকা চায়, এরকম কোনো অভিযোগ আপনারা পাইছেন? এরকম অভিযোগ নাই, তবে পত্রপত্রিকায় বা বিভিন্ন প্রিন্ট মাধ্যমে সচরাচরই দেখা যায় যে বিআরটিএ বা ওই খাতগুলাতে একটু ড্রাইভিং লাইসেন্স পেতে কষ্ট হয় বা দালাল ছাড়া হয় না, এরকম বিভিন্ন ধরনের অভিযোগ শোনা যায় মূলত। বিষয়টা হচ্ছে এরকম, আমরা লাইসেন্সের জন্য যদিও আমরা আইন করি বা ফাইন করি, কিন্তু এই লাইসেন্সটা যদি প্রপারলি না হয় তাহলে তো সব আইনটাই বিতে গেল। জি জি, আর একটা প্রশংসনীয় নতুন আইনে যেটা, সেটা হচ্ছে লাইসেন্সের পয়েন্ট কাটা যাবে। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ আমি মনে করি। এই পয়েন্ট কাটা যাবে, এটাকে বাস্তবায়ন করতে হলে এবং সঠিক করতে হলে বিআরটিএর দিকে বা প্রপার ট্রেনিং করে সরকারের উদ্যোগ নিতে পারে যে বিভিন্ন জেলা শহরে বা উপজেলা শহরে ট্রেনিং সেন্টার তৈরি করা, যে যারা ভারী, হালকা, ভারী, মাঝারি যে ধরনের ড্রাইভিং লাইসেন্স নিতে গেলে 6 মাস ট্রেনিং করতে হবে বা 3 মাস ট্রেনিং করতে হবে, ওই ট্রেনিং এ ওই ইনস্টিটিউট থেকে পাশ করার পর দেন বিআরটিএ তে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পাবে। যদি ওইভাবে কার্যক্রমটা চালায়, আমি মনে করি তাহলে যারা বাইকার বা ড্রাইভার বা ব্যক্তিগত গাড়ি চালান, তারা ট্রাফিক রুলস এবং আইনগুলা প্রপারলি মানতে পারবে, তাহলে আমরা যে নতুন আইনটা সফল হবে। আসলে এই যে প্রচারণা, যে একটি নতুন আইন হলে যে প্রচার হয়, আপনি কি মনে করছেন সেরকম কি প্রচার হচ্ছে, নাকি ড্রাইভাররা এখনো এটা জানতে পারছে না? আসলে নতুন আইনটা প্রচার হয়েছে, তবে আমার মনে হয় আরো প্রচারণার দরকার। আমাদের যোগাযোগ সড়ক মন্ত্রী বলছেন যে 1 সপ্তাহ এটা প্রচার হবে, বা 1 সপ্তাহ পর্যন্ত আপনার কোনো ফাইন করা হবে না, জাস্ট এটা বোঝানো হবে। জি জি, 1 সপ্তাহ কি পর্যাপ্ত না? এটা আসলে আরো বৃদ্ধি করা দরকার। আমার মনে হয় আরো বৃদ্ধি করা দরকার, মাসখানেক বা আরো বেশি বৃদ্ধি করলে হয়তো অনেকে আছে যে
ওই এটা পাবে না, বা যখন প্রচার হয় তখন সে ছিল না, অনুপস্থিত বা এরকম। আর যদি মাসখানেক প্রচার প্রচারণা করে, ইনশাল্লাহ সবাই কাছে পৌঁছে যাবে এই বার্তাটা। আমরা এটা চাই আসলে, যেহেতু আমাদের দেশে যারা গাড়ি চালায় বেশিরভাগই নিম্ন শিক্ষিত, অর্ধশিক্ষিত, ইভেন কিছু কিছু ড্রাইভার যেমনও আছে যারা একবারে লিখতে পারে না। যদি তাদেরকে আমরা আইন আওতায় নিয়ে আসতে চাই, তাহলে অবশ্যই তাদেরকে আমরা এটা ভালোভাবে প্রচারের মাধ্যমে আমরা এই জন্যই বলছি যে সরকার জেলা শহরগুলোতে বা উপজেলা শহরগুলোতে ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করতে পারেন। এখন তো বিআরটিএ ট্রেনিং সেন্টার রয়েছে। বিআরটিএ ট্রেনিং সেন্টার যেগুলো, এগুলো মানে পর্যাপ্ত নয়, বা তত বেশি জনগণ জানে না, বা প্রচার প্রচারণা কম, যার কারণে মানে সবাই দেখা যাচ্ছে যে বাইরে থেকে এসেই পরীক্ষা দিচ্ছে, প্রপার ট্রেনিং ছাড়া, দালাল ধরে বা যে কোনো মারফতে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাচ্ছে। তো ওইটা সরকারের মনিটরিং করা দরকার, যে ইনস্টিটিউটের মাধ্যমে বা ট্রেনিং সেন্টারের মাধ্যমে ফলাফল নিয়ে তারপর ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবে। আচ্ছা, একটা বিষয় আসলে খুবই গুরুত্ব পাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যে যারা হেলমেটের জন্য আগে ফাইন ছিল মাত্র 200 টাকা, এখন সর্বোচ্চ 10,000 টাকা ফাইন করা হয়েছে। এটা কি খুব বাড়াবাড়ি কিনা, এটা অনেকেই মন্তব্য করছেন যে আসলে আমরা যারা প্রাইভেট জব করি বা এই ছোট ছোট জব করি, তাদের এক মাসের স্যালারি 10,000 টাকা, 12,000 টাকা, এবং তাদের শুধু হেলমেটের জন্য যদি ফাইন হয়ে যায় 10,000 টাকা, তাহলে তো মানুষ এই আইনটা মানবে কিভাবে, বা এই আইনটা প্রশাসন কিভাবে এটাকে বাস্তবায়ন করবে? আমি একজন বাইকার হিসেবে বলবো যে নিজের সেফটির জন্য প্রধান যেই জিনিসটা, এটা হচ্ছে হেলমেট। সেফটি বলতে মূলত সব আমার প্রপার যে গ্লাভস, জ্যাকেট, বডি আর্মর, নি গার্ড, এলবো গার্ড, সবগুলোই সেফটি। বাট সেফটির প্রথম যে বা মা বলা যায়, এটা হচ্ছে হেলমেট। আপনি দেখা যাচ্ছে যে সাধারণ একটা অ্যাক্সিডেন্ট, আমার চোখের সামনে আমি একটা অ্যাক্সিডেন্ট দেখেছি, মোবাইলে কথা বলতে বলতে যাচ্ছে ঘাড় বাঁকা করে, জাস্ট সিএনজির সাথে একটু ব্রেক করে পরে মাথা ফেটে মারা গেছে। তো হেলমেটটা হচ্ছে ওইরকম একটা জিনিস যেটা সবার জন্য দরকার যারা বাইক চালায়। তো হেলমেটের জন্য জরিমানাটা আমি বলবো ঠিক আছে, কারণ নিরাপত্তা হচ্ছে আগে। নিরাপত্তার যদি গাফলাতি হয় সরকার জরিমানা করুক, এটা আমি সাপোর্ট করি। ঠিক আছে, এটা না? জি, এটা আমি বাইকার হিসেবে আমি বলবো যে সেফটির জন্য হেলমেটের বিষয়ে যে জরিমানা, এটা ভালো ভালো করছে সব। আচ্ছা, আপনারা কি বর্তমানে এই হেলমেট নিয়ে বা এই আইন নিয়ে, যাতে আসলে আমরা সকলে জানি যে সরকারি যে কর্মকর্তা বা কর্মচারীরা রয়েছে তারা কিন্তু পর্যাপ্ত না, আপনারা তরুণরা যদি এগিয়ে আসেন যে আমরা কিছু লিফলেট করে বা কিছু প্রচার মাধ্যম করে আপনারা যদি এই বিভিন্ন ড্রাইভারদেরকে নার্সিং করে বা তাদেরকে বক্তব্য দিয়ে, এরকম কি কোনো পদক্ষেপ বা কোনো প্রজেক্ট হাতে নেওয়া যায় না? আমরা গত 6 মাস আগেও আমাদের একটা ছিল, প্রজেক্ট ছিল, যেটা হচ্ছে আমরা মৌলভীবাজার সহ মানে পুরো সিলেট বিভাগে ম্যাক্সিমাম থানা শহরগুলোতে বা যেগুলোতে মানুষের বাইকারদের সমাগম বেশি, ওই জায়গায় আমরা লিফলেট বিতরণ করেছি যে মোটরসাইকেল চালাতে হলে কি কি নিয়মগুলো মানতে হবে, এগুলা করেছি। যেমন ভিজিবল কাপড় পরতে হবে দিনের বেলা অ্যাক্সিডেন্ট রোধে, বা দূর থেকে যাতে রিফ্লেকশন জামা পরতে হবে, উজ্জ্বল কাপড়ের জামা পরতে হবে, এইসব সহ আরো ড্রাইভিং লাইসেন্স ছাড়া চলা যাবে না, হেলমেট পরতে হবে, এরকম সচেতনামূলক লিফলেট অলরেডি বিতরণ করেছি এবং ভবিষ্যতে আরো করব। আর এটা নিয়েও আমাদের প্ল্যান আছে যে আমরা ট্রাফিক বিভাগের সাথে কথা বলে আমরা বিভিন্ন পয়েন্টে যেকোনো সাপ্তাহিক ছুটির দিনে আমরা ক্যাম্পেইন করার প্ল্যান রয়েছে। তো ইনশাআল্লাহ এটা গ্রুপের আমাদের অন্যান্য যারা আছে তাদের সাথে কথা বলে আমরা দ্রুত এই ক্যাম্পেইনটা করব আর কি। আচ্ছা, এখন আমরা জানি যে আপনাদের যে সিলেট বাইকিং কমিউনিটি, এটা মেবি এই মাসে 1 বছর পূর্ণ হবে। তাহলে আপনারা যে উদ্দেশ্যে এটা প্রতিষ্ঠা করেছিলেন, কতটুকু আপনারা কাজ করতে পারছেন, বা এই বছরে গিয়ে আপনারা কি কি নতুন পদক্ষেপ নিচ্ছেন? জি, আমরা মূলত এই মাসের 30 তারিখে আমাদের 1 বছর পূর্তি হয়েছে, অক্টোবরের 30 তারিখে। তো আমরা আমাদের 1 বছর পূর্তির যে অনুষ্ঠানটা, এটা 22 নভেম্বর এই মাসের 22 তারিখে করছি। তো মাত্র তো 1 বছর গেছে, তো আমরা বলতে পারি যে আমরা সফল, কমপক্ষে 60-70% সফল। আমরা যে কার্যক্রমগুলো করেছি বিভিন্ন
জায়গায় ট্যুর করেছি। যেমন আমাদের গ্রুপ করার পরে প্রথম ট্যুর ছিল চিটাং বিভাগ। আমরা 22 জন বাইকার সমস্ত সেফটি গিয়ার পরে সাজেক থেকে ধরে কাপ্তাই, রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার এগুলা মোটরসাইকেল চালিয়ে ট্যুর করে এসেছি। আমাদের মূল উদ্দেশ্যটাই ছিল যে সিলেটকে প্রেজেন্ট করা, যে সিলেটের কালচার, সিলেটের বাইকার বা আমাদের গ্রুপের মাধ্যমে বিভিন্ন আমাদের যে পর্যটন এলাকাগুলো এগুলার ছবি প্রকাশ করা, এগুলাতে ট্যুর করা, বাইরের এলাকার যারা বাইকার আছে বা বাংলাদেশের অন্যান্য এলাকার বাইকারদের আহ্বান করা যে সিলেটে আসেন, সিলেটের পর্যটন গুলা দেখেন। মূলত এটাই ছিল আমাদের উদ্দেশ্য এক। আর দ্বিতীয়ত হচ্ছে ট্রাফিক যে আইনগুলা এগুলা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, মানার জন্য, হেলমেট পরার জন্য, ড্রাইভিং লাইসেন্স করার জন্য বা সেফটি পরে বাইক রাইড করার জন্য। অনেকের ভিতরেই একটা ধারণা থাকে যারা বাইকার এক্সস্ট লাগাবে, আউলি বাউলি মেরে বাইক চালাবে, শহরের মধ্যে স্পিডিং করবে, মানে মনে করতো যে এটাই সম্ভবত একটা বাইকিং ফ্যাশন এরকম। তো আমাদের চিন্তা ভাবনাটা ছিল যে মানুষের মধ্যে থেকে এই ধারণাটা পাল্টে দিতে, যে একজন বাইকার স্মার্ট, একজন বাইকার হেলমেট পরবে, রাফ গাড়ি চালাবে না, নিয়ম মেনে গাড়ি চালাবে, সুন্দর করে গাড়ি চালাবে। মূলত এটাই ছিল আমাদের উদ্দেশ্য। এবং আমাদের গ্রুপের যারা দায়িত্বশীল এবং যারা আমাদের গ্রুপে বর্তমানে মেম্বার হিসেবেও রয়েছে বা আমাদের সাথে নিয়মিত ট্যুর করে, তারা সবাই কিন্তু এই সিস্টেমগুলো ফলো করে। এবং দেখা যাচ্ছে যে আমরা ট্যুর ছাড়াও আমরা 5 জন কোন দিকে মুভ করলে বাইকার, আমরা সবাই এক সিরিয়ালে বাইক চালাই, একজনের পিছনে অটোমেটিক একজন চলে আসে। আমরা 5 জন সিরিয়ালি বাইক চালাই, মেনটেন করি, কারোকে ওভারটেক করি না, অযথা হর্ন মারি না, নিয়ম শৃঙ্খলা রেখে। দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের অ্যাক্সিডেন্টও কম হয় আর মানুষের যে বাইকারদের প্রতি ধারণাটা ওটা অনেকাংশে বদলে গেছে আর কি। আচ্ছা, একটা বিষয় আসলে প্রায় মানুষের ধারণা ছিল, আপনার কোথা থেকে আসছে, মানুষ আসলে মনে করে যারা খুব দ্রুত গতিতে আপনার বাইক চালায় যে সে তো নিজে মারা যাবে, আরেকজন কি মারবে। এটা হচ্ছে আসলে কোন সময় তো আপনার সময়ের চেয়ে তো জীবনের চেয়ে তো সময়ের দাম খুব বেশি না। জি, এটা মূলত হচ্ছে যারা টিনেজার, দেখা যাচ্ছে যে টিনেজ বয়সে বাবা বাইক দিয়ে দিল বা স্বাবলম্বী ফ্যামিলি বাইক চেয়ে বাইক দিয়ে দিল। দেখা যাচ্ছে যে অনেকে ড্রাইভিং লাইসেন্সও করে নাই কিন্তু শহরে বাইক নিয়ে নেমে গেছে। আর উঠতি বয়স টিনেজার হয় এইসব জিনিসগুলা করে, যে রাফ চালানি বা আউলি বাউলি দেখানো। আমরা ওই ধারণাটা বদলে দিয়ে যারা আমাদের কমিটিতে ঢুকেছে বা ছিল, যেমন আমরা ইতিমধ্যে এদেরকে বুঝিয়েছি যে দেখো, রাফ চালানো বা উচ্চ হর্ন বা এক্সহস্ট লাগিয়ে শব্দ করা এগুলো মূলত বাইকিং না। বাইকার হবে স্মার্ট। যেমন আমরা স্পিড ব্রেকার মার্কিং করেছি, তারপর ব্লাড ক্যাম্পেইন করেছি, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা সাধারণ মানুষদের রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছি। তারপর আমাদের গ্রুপের মাধ্যমে পোস্ট করলে আমরা রক্তদাতা ম্যানেজ করে দিই, রক্তদাতাকে আমরা বাইক দিয়ে নির্দিষ্ট গন্তব্যে দিয়েও আসি যেখানে রক্ত দেবে। তারপর হচ্ছে আমাদের মেইন আর একটা কার্যক্রম সেটা হচ্ছে পরিবেশ বাঁচাও। যেমন আমরা যে এলাকাতে ভ্রমণ করি ওই এলাকার চিপসের প্যাকেট, বোতল বা যেগুলা মানে ডাস্টবিনের জিনিস এগুলো আমরা পরিষ্কার করে ওই ধারণাগুলো বদলিয়েছি। যারা আমাদের গ্রুপকে ফলো করে দেখে তারা এগুলা থেকে শিখছে যে আসলে মূলত এইগুলা করাই বাইকিং না, সামাজিক কাজ করা। তারপরে যে সাস্টের ভর্তি পরীক্ষায় আমরা অংশগ্রহণ করলাম, ছাত্রদেরকে পৌঁছে দিলাম। এগুলা সহ আমরা অনেকগুলা সামাজিক কাজ করেছি, যেগুলোর মাধ্যমে যে উঠতি বয়সের যে তরুণরা তারা গ্রুপের মাধ্যমে বুঝতে পেরেছে যে আসলে মূলত ওগুলাই বাইকিং না, সামাজিক যে কাজগুলা করে মানুষের সাহায্য করাটাও একটা সেবা বাইকিং। আসলে আমরা প্রায় অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি। আমি সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো বা এই একটা বিষয়, যে নতুন যারা বাইক চালাতে চায় বা বাইক কিনতে চায় বা যারা বাইকার হতে চায় তাদের প্রতি আপনার কি বলবেন? নতুন যারা বাইক চালাতে চায় তাদের প্রতি আমার বলা থাকবে যে বাইক সম্পর্কে আগে জানা, ট্রেনিং নেওয়া, ভালো একজন ট্রেনারের মাধ্যমে আগে নির্দিষ্ট খোলা জায়গায় বা যেখানে মানুষজন থাকে না ওইসব খোলা জায়গায় আগে বাইক চালানো শেখা, অভিজ্ঞতা নেওয়া, কমপক্ষে 6 মাস বাইক চালিয়ে অভিজ্ঞ হয়ে তারপর ট্রেনিং এর মাধ্যমে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়ে বাইক চালানো করা। মানে একদম সরাসরি ধান খেতে একটু একদিন চালালাম, আরেকজনের বাইক নিয়ে পরের দিন হাইওয়েতে উঠে গেলাম,
যাতে এইসব জিনিসগুলা পরিহার করে, ট্রেনিং আপের মাধ্যমে যাতে মানে ড্রাইভিং লাইসেন্স করে এবং বাইক চালানায় আসে। ঠিক আছে, আমরা আজকে শেষ করব। দর্শক মন্ডলী, আমরা আমাদের অতিথির কাছ থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনছিলাম। আজ বিদায় নিচ্ছি, আগামীতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।